আজকে তোমাদের পদার্থবিজ্ঞান কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের 5 নম্বর ক্লাসটা হবে। তো আমরা 4 নম্বর ক্লাসে হচ্ছে বিভব শক্তি পড়ছিলাম, আর 3 নম্বর ক্লাসে হচ্ছে আমরা গতিশক্তি পড়ছিলাম। এবং আমরা গতিশক্তি থেকেও অনেকগুলো সিকিউ বা সৃজনশীল তোমাদেরকে প্রবলেম সলভ করাইছি। এবং লাস্ট ক্লাসে হচ্ছে 4 নম্বর যে ক্লাসটা ছিল, আমরা ওইখানে হচ্ছে বিভব শক্তি থেকে কয়েকটা ইম্পর্টেন্ট ম্যাথ করাইছিলাম। এখন ওই ম্যাথগুলো সৃজনশীলে কিভাবে আসে আমরা আজকে ওই সৃজনশীলগুলো সলভ করব বিভিন্ন বোর্ড পরীক্ষায় যেভাবে আসছে। তো তোমরা যারা হচ্ছে 4 নম্বর ক্লাসটা দেখো না, ভাইয়া রিকোয়েস্ট থাকবে আগে 4 নম্বর ক্লাসটা ভালোভাবে শেষ করো, তারপর হচ্ছে 5 নম্বর ক্লাসটা করো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তো আসো আমরা আজকে যে সূত্রগুলা লাগবে সৃজনশীলগুলা সলভ করার জন্য, আমরা আগে সূত্রগুলা যদি লিখি। প্রথমে হচ্ছে গতিশক্তি। বলতো আমাদের গতিশক্তিটা কি ছিল? যে একটা গতিশীল বস্তু তার গতির কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে বা শক্তি লাভ করে তাকে আমরা বলি হচ্ছে গতিশক্তি। তো গতিশক্তির ম্যাথমেটিক্যাল সমীকরণটা ছিল এরকম যে গতিশক্তি আমরা টি দ্বারা প্রকাশ করি। টি ইজ ইকুয়াল হচ্ছে হাফ এম ভি স্কয়ার, যেখানে এম এটা ছিল বস্তুর ভর আর ভি এটা ছিল হচ্ছে বেগ। আচ্ছা, এরপরে আসো বিভব শক্তি। বিভব শক্তিটা কি ছিল? যে কোনো একটা বস্তুকে তার স্বাভাবিক অবস্থা বা অবস্থান থেকে পরিবর্তন করে আমরা যদি তাকে অন্য কোনো অবস্থায় নিয়ে আসি, তাহলে বস্তুর মধ্যে কাজ করার জন্য একটা শক্তি সঞ্চার হয়। এই শক্তিটাকে আমরা বলি হচ্ছে বিভব শক্তি। আর বিভব শক্তিকে আমরা প্রকাশ করি হচ্ছে ইপি দ্বারা। বিভব শক্তি ইপি সমান সমান হচ্ছে এম জি এইচ। তো এইখানে যে বিভব শক্তিতে যে এইচটা ছিল, এই এইচ এর পরিচয়টা খুবই ইম্পর্টেন্ট। লাস্ট ক্লাসও ভাইয়া বলছি, তো আরেকবার বলতেছি, সবাই খেয়াল করো, কারণ বিভব শক্তির ম্যাথ আসলে তোমাকে এই এইচ এর পরিচয়টা ভালোভাবে জানতে হবে, না হলে তোমার ম্যাথ ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এই এইচটা কি? এই এইচটা হচ্ছে তুমি বস্তুটাকে তো অবস্থান থেকে পরিবর্তন করে অন্য কোনো অবস্থানে নিবা, তাহলে সাম্য অবস্থা বা ভূমি হতে সে কতটুকু উচ্চতায় আছে। তাহলে এইচ এর পরিচয়টা কি? এইচ হচ্ছে বস্তু ভূমি হতে কত উচ্চতায় থাকে তার হচ্ছে এইচ। আচ্ছা, এরপরে আসো আমাদের মোট শক্তি আমরা যদি বের করি। মোট শক্তি এটাকে ই দ্বারা প্রকাশ করি। ই সমান সমান হচ্ছে গতিশক্তি যোগ বিভব শক্তি। তাহলে মোট শক্তি বের করার সূত্রটা ছিল ই সমান সমান হচ্ছে গতিশক্তি টি প্লাস হচ্ছে ইপি। এটা ছিল আমাদের মোট শক্তি বের করার সূত্র। এরপরে লাস্ট যে জিনিসটা আজকে লাগবে আমাদের হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি। বলতে এটা কি? যে কোনো একটা বস্তুর প্রতিটা বিন্দুতে মোট শক্তির পরিমাণ যদি আমরা সমান দেখাইতে পারি, তাহলে আমরা বলবো হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে বা হচ্ছে শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। তাহলে আমরা আজকে এই জিনিসগুলো হচ্ছে দেখব। তো প্রথমে আসো আমাদের যে সৃজনশীলটা আছে আমাদের রাজশাহী বোর্ড 2019, এই প্রশ্নটা যদি তোমরা একটু দেখো। আমরা রাজশাহী বোর্ড 2019, তো তোমরা অবশ্যই ভিডিও ক্লাস করার সময় ভাইয়া প্রায় সময় বলি রাফ খাতা নিয়ে বসবা। বোর্ডে যে জিনিসগুলো লিখি অবশ্যই রাফ খাতা ওইটা দেখে দেখে লিখবা, কারণ তুমি যদি জাস্ট দেখে ভিডিওটা দেখো, কোনো কিছু যদি ভাইয়ার সাথে সাথে খাতায় না লেখো, তাহলে একটা ভিডিও দেখা আর ইউটিউবে একটা গান দেখার মধ্যে তোমার কোনো পার্থক্য থাকবে না। সো সবার কাছে ভাইয়ার রিকোয়েস্ট থাকবে তুমি অবশ্যই তোমার রাফ খাতায় ভাইয়া বোর্ডে যেভাবে লিখি দেখে দেখে এগুলা লিখবা। তাহলে হচ্ছে ভাইয়া যখন তোমাদেরকে রাতের বেলায় বা পরবর্তীতে ফ্রেশ নোটটা দিয়ে দিব, তখন তোমরা হচ্ছে এইটার সাথে ফ্রেশ নোটটা মিলায় যখন তোমার নোট খাতায় লিখবা, তখন দেখবা যে পড়াটা খুব সুন্দর এবং ভালোভাবে বোঝা যায়। তো আসলে আমরা রাজশাহী বোর্ড 2019-এর যে প্রশ্নটা আছে, বলা হচ্ছে 20 কেজি ভরের একটা বস্তুকে ভূমি হতে 50 মিটার উঁচু স্থান থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। তো আমরা যদি ফিগারটা আঁকি, আমরা মনে করলাম এটা হচ্ছে ভূমি। এখানে তোমার একটা 20 কেজি ভরের বস্তু আছে। আমরা মনে করলাম এ বিন্দুতে 20 কেজি ভরের একটা বস্তু আছে, আর তার ভর m সমান সমান হচ্ছে 20 কেজি।
এখন এই বস্তুটাকে মুক্তভাবে তুমি ছেড়ে দিছো, খেয়াল করো, তার মানে বস্তুটা এই দিক বরাবর পড়বে। আর এই ডিসটেন্সটা তোমাকে বলে দিছে, দেখো কত মিটার উঁচু হতে, 40 মিটার। তাহলে এটাকে আমরা মনে করলাম এইচ সমান সমান হচ্ছে 40 মিটার উঁচু হতে আমরা ছেড়ে দিলাম। তো তোমাকে ক নাম্বার যে প্রশ্নটা বলা হচ্ছে, তুমি একটু খেয়াল করো, বলা হচ্ছে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। আমরা এই ম্যাথটা গত ক্লাসে করেছি, তো এটা ভাগ করে দিব না, এটা তোমরা এসডব্লিউ করবা। আমরা খ নাম্বার যে প্রশ্নটা আছে এটাতে যদি আসি, খেয়াল করে বলা হচ্ছে সর্বোচ্চতায় এবং পতনকালের 2 সেকেন্ড পর শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসৃত হবে কিনা। এই কথার মানে কি, শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা। কোথায় কোথায়, একটা তোমাকে বলে দিছে হচ্ছে সর্বোচ্চতায়, আর আরেকটা বিন্দু হচ্ছে পতনকালের 2 সেকেন্ড পর। তো খেয়াল করো, আমরা সর্বোচ্চতায় তাহলে প্রথমে মোট শক্তিটা আমরা যদি বের করি, তাহলে মোট শক্তি মানে কি, গতিশক্তি যোগ বিভব শক্তি। তাহলে আসো আমরা সর্বোচ্চতায় বিভব শক্তি ইপি ইজ ইকুয়াল হচ্ছে এমজি এইচ সমান সমান, দেখো এম এর মান তোমাকে বলে দিছে 20, জি এর মান 9.8, আর এইচ এর মান সর্বোচ্চতায় কত, দেখো এখানে এটা হচ্ছে 40। তাহলে এই মানটা যদি আমরা ক্যালকুলেট করো, দেখো আসবে হচ্ছে 20 9.8 ইন্টু হচ্ছে 40, এটা করলে আসে হচ্ছে 7840 জুল। তাহলে আমরা বিভব শক্তিটা পেলাম হচ্ছে এত। এখন তুমি খেয়াল করো তো, সর্বোচ্চতা থেকে তুমি বস্তুটাকে ছেড়ে দিবা, তাই না? তোমাকে এখানে বলে দিছে, দেখো কি করলো, মুক্তভাবে ছেড়ে দেয়া হলো। এই কথার মানে কি বলতো, তুমি এই বস্তুটাকে স্থির অবস্থা থেকে ছেড়ে দিছো, তুমি এক্সট্রা কোনো বল এটাকে দাও নাই। তাহলে বলো তো এই বিন্দুটাতে তার বেগ কত, বলো তো এই বিন্দুটাতে সে স্থির ছিল, তাহলে তার বেগ হবে কত, 0। তাহলে সর্বোচ্চতায় বিভব শক্তি আমরা বের করলাম, গতিশক্তি টি ইজ ইকুয়াল আমরা জানি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে হচ্ছে হাফ এম এর মান হচ্ছে তোমার 20, আর ভি স্কোয়ার হচ্ছে 0 স্কোয়ার। কারণ কি, এই বিন্দুতে বস্তুটা স্থির অবস্থায় ছিল, তাহলে আমরা এটা বসাইলে আসবে হচ্ছে 0। তাহলে আমরা মোট শক্তি যদি বের করি, সুতরাং মোট শক্তি ই ইজ ইকুয়াল হচ্ছে আমরা জানি গতিশক্তি প্লাস হচ্ছে বিভব শক্তি। তাহলে গতিশক্তি হচ্ছে 0 আর বিভব শক্তি হচ্ছে mgh। সরি, আমরা বিভব শক্তির মান বের করছি কত, দেখো 7840, তাহলে হচ্ছে 7840 জুল। তো আমরা গত ক্লাসেও এটা বলছি, এই জিনিসটা একটু মাথায় রাখবা, এমসিকিউর জন্য স্যাররা মাঝে মাঝে দেয় যে সর্বোচ্চতায় বস্তুর যে শক্তিটা, দেখো তো সর্বোচ্চতায় বস্তুর মোট শক্তি কত, 7840 জুল। দেখো সর্বোচ্চতায় বিভব শক্তি 7840 জুল। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা যে সর্বোচ্চতায় বস্তুর মোট শক্তিটা বস্তুর বিভব শক্তি, কারণ সর্বোচ্চতায় কোনো গতিশক্তি নেই। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। ভাই আরেকবার বলতেছি যে সর্বোচ্চতায় বস্তুর মোট শক্তিটাই হচ্ছে তার বিভব শক্তির সমান। কারণ কি, কারণ হচ্ছে সর্বোচ্চতায় কোনো গতিশক্তি নেই। এবার আসো 2 সেকেন্ড পরে আমাদের বলছে, তো আমরা মনে করলাম বস্তুটা এই বিন্দু থেকে 2 সেকেন্ডে হচ্ছে এই বিন্দুটাতে আসে, আমরা ধরে নিলাম। তো এই বিন্দুটার নাম দিলাম ভাই হচ্ছে বি। আমরা ধরে নিলাম বস্তুটা এখন বি বিন্দুতে আছে। তাহলে এই ডিসটেন্সটা আমরা কত যদি আমরা একটু দেখাই, আমরা মনে করলাম যে 2 সেকেন্ডে সে x পরিমাণ দূরত্ব অতিক্রম করে এ বিন্দু থেকে বি বিন্দুতে আসলো। এখন তাহলে বলো তো, আমরা যদি বি বিন্দুতে বিভব শক্তি বের করতে চাই, তাহলে আমরা বিভব শক্তি জানি কি বলতো, mgh। h এর পরিচয়টা কি, বস্তুটা ভূমি হতে কতটুকু উচ্চতায় আছে। তাহলে তুমি খেয়াল করো তো, বি বিন্দুতে বস্তুটা ভূমি হতে কতটুকু উচ্চতায় আছে, এই হাইটটা। তাহলে এই হাইটটার মান কত, দেখো টোটাল হাইটটা হচ্ছে 40 বা h, এতটুকু হচ্ছে x। তাহলে ভূমি হতে সে কতটুকু উচ্চতায় আছে, আমরা যদি দেখি ভূমি হতে সে h - x এই পরিমাণ উচ্চতায় আছে। তাহলে খেয়াল করো তো, তুমি যদি এই মানটা বের করতে পারো, তাহলে তুমি বি বিন্দুতে বিভব শক্তি বের করতে পারবা। আর বি বিন্দুতে যদি গতিশক্তি বের করতে চাও, তাহলে বি বিন্দুতে গতিশক্তি বের করতে হলে আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। তাহলে বি বিন্দুতে তোমাকে বেগটা জানা লাগবে। তাহলে আমরা বি বিন্দুতে বেগ কিভাবে বের করতে পারি, বি বিন্দুতে বেগটা আমরা দেখো বলে দিছে, দেখো কই,
আমাদেরকে 2 সেকেন্ড পর, তাহলে 2 সেকেন্ড পরে কতটুকু বেগ আমরা যদি বের করি, আসো যে 2 সেকেন্ড পর বেগ v হলে, খেয়াল করো, v is equal হচ্ছে u প্লাস gt। আমরা গতির সূত্র থেকে জানি যে কোন বস্তুকে যদি নিচের দিকে ছেড়ে দিই তাহলে হচ্ছে প্লাস হয়, আর যদি উপরের দিকে নিক্ষেপ করি তাহলে g এর আগে কি হয়, মাইনাস হয়। আমরা গতি থেকে জানি, তো আমরা এখানে দেখো প্লাস gt। তাহলে আমরা যদি মান বসাই v is equal u, খেয়াল করো তো বস্তুটা এ বিন্দু থেকে বি বিন্দুতে আসতে 2 সেকেন্ড লাগছে। এ বিন্দুতে বস্তুটা স্থির ছিল, দেখো এই যে তুমি 0 বসাইছো, তাহলে এ বিন্দুতে আদি বেগ কত বলো তো, 0 প্লাস জি এর মান 9.8, টি এর মান হচ্ছে তোমাকে 2 সেকেন্ড বলছে, তাহলে দেখো ভি এর মান আসে হচ্ছে 19.6 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা 2 সেকেন্ড পরে বি বিন্দুতে বেগের মানটা হচ্ছে 19.6 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা যদি আবার গতিশক্তিটা বের করি, তাহলে সুতরাং গতিশক্তি T is equal হচ্ছে হাফ m v স্কয়ার, হাফ m এর মান তোমাকে বলে দিছে 20 আর v এর মান তুমি বের করছো 19.6 তার স্কয়ার। তাহলে এই মানগুলো আমরা যদি একটু দেখি, তাহলে এই মানটা করলে আসে হচ্ছে আমাদের 3841.6 জুল। তো এবার আসো আমরা বিভব শক্তি বের করব। তো বিভব শক্তি বের করতে হলে তোমাকে এই মানটা জানা লাগবে যে ভূমি হতে কতটুকু উচ্চতায় আছে। তুমি খেয়াল করো তো h মাইনাস x, h এর মান জানো, তাহলে তুমি যদি x এর মান জানো তাহলে এই বিয়োগফলটার মান বের করতে পারবা। তার মানে তোমাকে এখন এই x এর মানটা বের করতে হবে। তাহলে আসো আমরা x এর মানটা কিভাবে বের করতে পারি, খেয়াল করো তো বস্তুটা এইখান থেকে এইখানে আসছে, তাহলে আমরা x এর মান বের করতে পারি। দেখো আমরা গতির একটা সূত্র জানি, s ইকুয়াল ut প্লাস হাফ a t স্কয়ার। তাহলে বলো তো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এই সূত্রটা কেমন হবে, আমরা এইখানে দেখো অতিক্রান্ত দূরত্বটা কত, x, তাহলে আমরা আবার 2 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব x হলে, খেয়াল করে আমরা ধরে নিলাম 2 সেকেন্ড পরে অতিক্রান্ত দূরত্বটা কতটুকু, x। তাহলে আমরা এই সূত্রটা যদি লিখি, x ইকুয়াল ut প্লাস হাফ a t স্কয়ার। a মানে কি, ত্বরণ। তাহলে আমাদের কোন বস্তু যখন নিচে পড়ে ত্বরণ হিসাবে কাজ করে কে বলতো, অভিকর্ষজ ত্বরণ। তাহলে হচ্ছে হাফ g t স্কয়ার। তাহলে এখানে মান বসাও, x ইকুয়াল u তো 0 ইনটু 2 প্লাস হাফ ইনটু হচ্ছে 9.8 ইনটু হচ্ছে 2 স্কয়ার। তাহলে আমরা এখানে যদি বের করি দেখো কত আসে, এই ভ্যালুটা করলে আসে হচ্ছে তোমার এটা 19.6 মিটার। তাহলে আমরা x এর মান পেলাম হচ্ছে 19.6 মিটার। তাহলে বলো তো এটা পাইছি বস্তু এই ডিসটেন্সটা কভার করছে কতটুকু, আমরা 19.6। তাহলে ভূমি হতে সে কতটুকু উচ্চতায় আছে বলতে h মাইনাস x। তাহলে ভূমি হতে বস্তুর উচ্চতা, ভূমি হতে বস্তুর উচ্চতা আমরা মনে করো এটাকে h প্রাইম ধরলাম, h প্রাইম সমান সমান h মাইনাস x। h মানে দেখো কত 40 আর মাইনাস x, x হচ্ছে 19.6। তাহলে এই ভ্যালুটা যদি দেখো আসে হচ্ছে আমাদের 40 বিয়োগ 19.6, এটা হচ্ছে 20.4 মিটার। তাহলে আমরা ভূমি হতে বস্তুটা কতটুকু উচ্চতায় আছে এই জিনিসটা আমরা বের করে নিলাম। তাহলে এখন যদি আমরা বিভব শক্তিটা বের করি, খেয়াল করো ভাই এই জায়গাতে করি যে বিভব শক্তি EP ইজ ইকুয়াল হচ্ছে mgh প্রাইম। কারণ কি, বি বিন্দুতে বিভব শক্তি আমরা বের করতেছি আর বি বিন্দুতে সে h মাইনাস x উচ্চতায় আছে, আর আমরা এই উচ্চতাটাকে h প্রাইম ধরে নিছি, খেয়াল করো h প্রাইম। তাহলে আমরা এখানে লিখলাম h প্রাইম। তাহলে মানগুলা বসাও, আমাদের m এর মান 20 ইনটু হচ্ছে 9.8 ইনটু h প্রাইম মানে হচ্ছে 20.4। তাহলে এইখানে দেখো ইনটু হচ্ছে 20, এটা করলে আসে হচ্ছে 3998.4 জুল। তাহলে আমরা যদি মোট শক্তিটা ক্যালকুলেট করি, খেয়াল করো যে সুতরাং মোট শক্তি
ই ইজ ইকুয়াল হচ্ছে টি প্লাস ইপি, তাহলে টি এর মান আসছে দেখো কত 3841.6 প্লাস ইপি হচ্ছে 3998.4। এই মানটা যদি আমরা যোগ করি 3841.6, তাহলে এটা আসলো হচ্ছে 7840 জুল। তো তুমি একটু তোমার খাতায় দেখো ভাই, তো মুছে ফেলছি যে আমাদের সর্বোচ্চতায় বা এ বিন্দুতে যে মোট শক্তিটা বের করছি তার মানও ছিল 7840 জুল। 2 সেকেন্ড পরে বি বিন্দুতে আমরা শক্তিটা বের করছি, তাহলে বি বিন্দুতেও শক্তিটা আমরা দেখতে পাচ্ছি 7840 জুল। তাহলে দেখো তো আমরা এ বিন্দুতে যে শক্তি 2 সেকেন্ড পরে যে শক্তি দুইটাই সমান, তাহলে আমরা বলতে পারি এখানে শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলতেছে। তো খেয়াল করো, আমাদের এই প্রশ্নটা অন্যভাবেও আসতে পারে, তোমাকে বলা হবে যে মোট শক্তিটা ধ্রুব রাশি, এটা প্রমাণ করো। তুমি খেয়াল করো তো ধ্রুব রাশি এই কথাটার মানে কি? মানে হচ্ছে মানের কোনো পরিবর্তন হবে না। তো তুমি খেয়াল করো তো আমাদের এ বিন্দুতেও মোট শক্তি ছিল 7840 জুল, তোমার বি বিন্দুতেও মোট শক্তি 7840 জুল। যে কোনো পয়েন্টে তুমি বের করো না কেন সেটা 7840 জুলই আসবে। তাহলে আমরা বলতে পারি যে শক্তি একটি ধ্রুব রাশি, কারণ কি শক্তির মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তো এই অঙ্কটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা এটা একটু ভালো করে বুঝে বুঝে সলভ করবা। তো ভাইয়া প্রসেসটা আরেকবার বলে আমরা পরের ম্যাথটাতে যাচ্ছি। তো আমরা বিশেষ করে এই মাঝখানে কোনো বিন্দুতে বের করার ক্ষেত্রে আমরা সর্বোচ্চতা আমরা বের করতে পারবো সহজেই। বি বিন্দুতে বের করার জন্য আমরা কি করলাম, যে বস্তুটা যেহেতু বি বিন্দুতে আছে, বি বিন্দুতে আমাকে গতিশক্তি বের করতে হবে 12 mv²। তাহলে বি বিন্দুতে 2 সেকেন্ড পরে বস্তুটার বেগ কত সেটা বের করতে হয়েছে আমাদেরকে। এরপরে বি বিন্দুতে আমরা বিভব শক্তি বের করব। বিভব শক্তি মানে আমরা জানি mg h, h এর পরিচয় ভূমি হতে সে কতটুকু উচ্চতায় আছে। তো আমরা দেখতে পাচ্ছি সে ভূমি হতে h - x পরিমাণ উচ্চতায় আছে। তো আমরা h এর মান জানি, x এর মান জানি না। সো আমরা এখান থেকে x এর মান বের করে নিলাম, এখানে বসায় আমরা বিভব শক্তিটা বের করে নিছি। তো অঙ্কটা বুঝে বুঝে করবা, কারণ এটা হচ্ছে তোমাদের স্কুলগুলোতেও এই ম্যাথটা আসে। এবার আসো আমরা দেখো চট্টগ্রাম বোর্ড 2016 যে প্রশ্নটা আছে, কিংবা কুমিল্লা বোর্ড 2017 যে প্রশ্নটা আছে, বা সামনে আরো কয়েকটা সৃজনশীল ভাই দেখাবো। তুমি এই ফিগারটা খেয়াল করো, গতদিন আমরা যে ফিগারটা আঁকছি ওইটাই তুমি চট্টগ্রাম বোর্ডে দেখো প্রায় সেম ক্যাটাগরির ফিগার, তুমি কুমিল্লা বোর্ডে দেখো সেম একই ক্যাটাগরির ফিগার, এবং আজকে প্রায় 7-8টা সৃজনশীল আছে, সবগুলাই সেম একই টাইপেরই প্রশ্ন। তুমি জাস্ট বাসায় বুঝে বুঝে সলভ করতে হবে। তা আসলে আমরা চট্টগ্রাম বোর্ডের যে প্রশ্নটা আছে, আমরা যদি এবার এই প্রশ্নটা একটু খেয়াল করো, তো তোমরা এবার চট্টগ্রাম বোর্ডের এই প্রশ্নটা একটু দেখো। আমাদের কি বলা হচ্ছে দেখো, যে আমরা যদি ফিগারটা আঁকি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। চট্টগ্রাম বোর্ড 2016, আমাদের আগের মতো এটা হচ্ছে ভূমি, আর এখানে হচ্ছে একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটার নাম দেওয়া হয়েছে তারা দিছে হচ্ছে এই পয়েন্টটার নাম এ, আর এম সমান সমান হচ্ছে 10 কেজি। তারপরে এখানে একটা দাগ দিয়ে এখানে একটা পয়েন্ট দেখাচ্ছে হচ্ছে সি, আর এই ডিসটেন্সটা দিয়ে হচ্ছে 100 মিটার। এই হচ্ছে তোমার ফিগারটা। তো তুমি একটু প্রশ্নটা যদি খেয়াল করো, আমাদের এইখানে রাজশাহী বোর্ড 2019-এ যে প্রশ্নটা বাংলাতে বলে দিছে, দেখো এখানে কি বলছে, 20 কেজি ভরের একটি বস্তুকে 40 মিটার উঁচু স্থান থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। তাহলে এখানেও খেয়াল করো সেম একই টাইপেরই প্রশ্ন, 10 কেজি ভরের একটা বস্তুকে 100 মিটার উঁচুতে আছে। এই কথার মানে হচ্ছে এইখানে যে প্রশ্নটা তাকে হচ্ছে তারা ফিগার এঁকে দিছে। সো প্রশ্নটা তোমরা একটু বোঝার চেষ্টা করবা, পরীক্ষায় এভাবে বাংলাতেও বলে দিতে পারে, ফিগারও এঁকে দিতে পারে। আর এই বিভব শক্তি, গতিশক্তি, তারপর হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি, এইগুলা যদি আসে এই টপিকটা থেকে, তোমরা চেষ্টা করবা ফিগার না বলে দিলেও ফিগারটা আঁকতে, তাহলে তোমার নিজেরই করতে সুবিধা হবে। তো এবার আসো আমরা এই প্রশ্নটাতে কি বলছে আমরা যদি দেখি, এ বিন্দু থেকে বস্তুটিকে ছেড়ে দিলে এটি কত বেগে সি বিন্দুতে নেমে আসবে। তো এখানে ভাইয়া তোমাদেরকে একটা ব্যাপার ক্লিয়ার করে বলে রাখি, এটা মাথায় রাখবা, কারণ প্রশ্নে প্রিন্ট করার সময় মাঝে মাঝে এই সি বিন্দুটা এরকম একটু উপরেও উঠে যেতে পারে, বা অনেক সময় এরকম নিচে নেমে যায়। তো এই সি বিন্দুর পরিচয়টা একটু ইম্পর্টেন্ট। দেখো তোমার পরে কুমিল্লা বোর্ডে যেখানে আসছে ওইখানেও দেখো নিচে একটা পয়েন্ট দেওয়া থাকে। তো তুমি মাথায় রাখবা, এখানে আরেকটা জিনিস বলে, এখানে যে সি দিবে তা না, কখনো এখানে স্যাররা বিও দিতে পারে, এও দিতে পারে, এটা স্যারের ইচ্ছা। বাট তুমি মনে রাখবা নিচে যে বিন্দুটা দেওয়া থাকে সেই বিন্দুটা বোঝায় হচ্ছে ভূমি স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে।
তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখবা সব সময়, যে নিচে যে পয়েন্টটা স্যাররা ডিনোট করবে সেই পয়েন্টটা হচ্ছে ভূমি স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তের বিন্দুটা। সো আমরা এটাকে বলা হচ্ছে, তো দেখো আমাদের ফিগারে কি বলছে, যে সি এ থেকে ছেড়ে দিলে কত বেগে সি বিন্দুতে নেট পড়বে। তাহলে সি বিন্দুটাকে আমরা আলটিমেটলি শেষ বিন্দু হিসেবেও চিন্তা করতে পারি। তাহলে দেখো তো এ বিন্দুতে তার আদিবেগ ইউ সমান কত বলো তো, 0। কারণ আমরা জানি এই সবগুলা বস্তুকে আমরা এভাবে ধরা থেকে ছেড়ে দিই, তাহলে সেই স্থির অবস্থা থেকে ছাড়ো, তার কারণে আদিবেগ 0। তোমাকে অতিক্রান্ত দূরত্ব এই সমান সমান 100 মিটার বলে দিছে, আর এই বিন্দুতে বেগ v ইজ ইকুয়াল হোয়াট জিজ্ঞেস করছে। তারপরে তুমি জানো এখানে অভিকর্ষজ ত্বরণ g ইজ ইকুয়াল হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো তুমি একটু ফিগারটা দেখো, দেখে তুমি ভাইয়া রিকোয়েস্ট করব ভিডিওটা স্টপ করে তুমি একটু নিজে চিন্তা করো তো এখানে গতির আমরা কোন সূত্রটা ব্যবহার করব। দেখো তোমাকে v এর মান বের করতে হবে, u জানো, h জানো, g জানো, তাহলে একটু চিন্তা করো তো কোন সূত্রটা হতে পারে। তাহলে আমরা জানি যে v স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে u স্কয়ার প্লাস 2gh। তাহলে এখানে যদি আমরা মানগুলা বসাই, যে v স্কয়ার ইজ ইকুয়াল u এর মান 0 স্কয়ার প্লাস 2 ইনটু 9.8 ইনটু h, h এর মান তোমাকে বলে দিছে হচ্ছে 100। তাহলে এইখান থেকে দেখো আমাদের v স্কয়ার সমান সমান আসে হচ্ছে 1960, তাহলে বা v ইজ ইকুয়াল আসবে রুট ওভার 1960। তাহলে সুতরাং v ইজ ইকুয়াল দেখো এখান থেকে আসে হচ্ছে রুট ওভার অ্যানসার, এটা আসে হচ্ছে 44.27 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমাদের ভূমি স্পর্শ করার মুহূর্তে বা সি বিন্দুতে তার বেগটা হচ্ছে 44.27 মিটার পার সেকেন্ড। তো তোমরা একই সাথে সাথে কুমিল্লা বোর্ডে যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা যদি একটু খেয়াল করো, এখানেও দেখো সেম একই টাইপের প্রশ্ন, 49 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে ছেড়ে দিছো। এখানে ক নাম্বার প্রশ্নটা একটু যদি খেয়াল করো, তোমাকে বলা হচ্ছে বস্তুটির সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো। তো তোমরা খেয়াল করো বস্তুটির সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো। তোমরা যখন নোট খাতায় তোমার বাসায় লিখবা, এই লাইনটাকে এভাবে রেড পেন দিয়ে একটু বক্স করে রাখবা, এবং এইটা কি ভাইয়া একটু বুঝাই দিচ্ছে এই প্রশ্নটাতে যে সর্বোচ্চ গতিশক্তিটা কি। বলতো আমরা গতিশক্তি সমান সমান জানি যে গতিশক্তি t ইজ ইকুয়াল আমরা জানি হচ্ছে হাফ m v স্কয়ার। তাহলে তুমি খেয়াল করো তো এই v যদি সর্বোচ্চ হয়, v সর্বোচ্চ হলে গতিশক্তি সর্বোচ্চ হবে, গতিশক্তি সর্বোচ্চ হবে। তাহলে তুমি খেয়াল করো আমরা এইখান থেকে দেখতে পাচ্ছি t এর সাথে v এর সম্পর্কটা সমানুপাতিক। তাহলে আমাদের v যদি সর্বোচ্চ হয় তাহলে t বা গতিশক্তিটাও সর্বোচ্চ হবে। তাহলে একটা পড়ন্ত বস্তুর সর্বোচ্চ বেগ কোথায় তুমি একটু চিন্তা করো তো, যে একটা বস্তুকে এখানে ভাইয়া উচ্চতা থেকে ছেড়ে দিলাম, তাহলে এর সর্বোচ্চ বেগটা কোথায় হবে। বস্তু যখন নিচে পড়ে তার বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে বাড়ে, কারণ কি তার উপরে হচ্ছে ত্বরণ হিসেবে কাজ করে অভিকর্ষজ ত্বরণ, যার মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে বস্তুটা যত নিচে পড়বে তার বেগের মান ততই বাড়তে থাকবে। তাহলে বেগ বাড়তে বাড়তে সর্বোচ্চ কোন বিন্দুতে হবে বলতো, এই ভূমি স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে তার বেগটা হবে কি বলতো সর্বোচ্চ। অর্থাৎ সে সর্বোচ্চ বেগে ভূমিকে আঘাত করবে এবং আঘাত করার পরে তার ভেলোসিটিটা 0 হয়ে যাবে। তাহলে এটা মাথায় রাখবা, এই সি বিন্দুটা বা এই বিন্দুটা খুবই ইম্পর্টেন্ট একটা বিন্দু, যে এই বিন্দুটা হচ্ছে ভূমি স্পর্শ করার ঠিক পূর্ববর্তী বিন্দু। এই বিন্দুতে বেগ হচ্ছে সর্বোচ্চ, এই বিন্দুতে গতিশক্তিও হবে কি সর্বোচ্চ। তাহলে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে, ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে বেগ সর্বোচ্চ হবে, সর্বোচ্চ হয়। তাই ওই বিন্দুতে গতিশক্তি সর্বোচ্চ হবে, গতিশক্তি সর্বোচ্চ হবে। তাহলে এই যে ভাইয়া এখানে যে লাইনটা লিখে দিলাম, এটা তোমরা তোমাদের খাতায় কোনো এক পাশে বা মার্জিনের উপরে একটু এটা লিখে রাখতে পারো। ভাইয়া এখান থেকে এতটুকু একটা খাতার উপরে মার্জিনের উপরে লিখে রাখবা,
যে আমরা ভি সর্বোচ্চ হলে গতিশক্তি সর্বোচ্চ হবে, ভূমি স্পর্শ করার মুহূর্তে বেগ সর্বোচ্চ হয়, তাই ওই বিন্দুতে গতিশক্তিটাও সর্বোচ্চ হবে। তাহলে তুমি খেয়াল করো তো, তোমাকে বলা হচ্ছে সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো। তাহলে গতিশক্তি বের করতে হলে তোমাকে সর্বোচ্চ বেগ বের করতে হবে। তাহলে বলো তো সর্বোচ্চ বেগ কোন বিন্দুতে হবে? সি বিন্দুতে। তাহলে দেখো এই যে এই প্রসেসে তুমি বেগটা বের করে নিবা। তাহলে আমরা এখান থেকে ভাই মনে করো এই ম্যাথটা দিয়ে দেখায় দিই। তাহলে এই ম্যাথের জন্য তোমার সর্বোচ্চ গতিশক্তি হবে, সর্বোচ্চ গতিশক্তি টি ইজ ইকুয়াল হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে হচ্ছে হাফ এম এর মান তোমাকে বলে দিছে 10 ইন্টু ভি এর মান তুমি যেটা বের করছো 44.27 স্কোয়ার। তাহলে এটা করলে সামথিং জুল আসবে হচ্ছে সর্বোচ্চ গতিশক্তি। তাহলে দেখো একই প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে পরীক্ষায়। যেমন চট্টগ্রাম বোর্ডে আসছে সি বিন্দুতে বেগ বের করো, আর আমরা জানি সি বিন্দুর বেগটাই তার সর্বোচ্চ বেগ। তাহলে সর্বোচ্চ বেগের জন্য যে গতিশক্তিটা আসবে সেটাই হচ্ছে সর্বোচ্চ গতিশক্তি। তাহলে কুমিল্লা বোর্ডেই ক নাম্বার আবার তোমাকে সর্বোচ্চ গতিশক্তিটাই বের করতে বলছে। তো আসো আমরা পরের যে প্রশ্নটা আছে চট্টগ্রাম বোর্ডের খ নাম্বার, দেখো আমাদের আবার সেম প্রশ্নটা রিপিট করছে। ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি ও গতিশক্তি সমান হবে? এই ম্যাথটা আমরা গত ক্লাসে করাইছি, এটা তোমরা করে নিবা। আর কুমিল্লা 2017-তে এবার যে ম্যাথটা আছে, আমরা যদি ওই ম্যাথটা এবার একটু খেয়াল করো, তোমাকে বলা হচ্ছে বস্তুটির এ বিন্দুতে মোট শক্তি ও বি বিন্দুর মোট শক্তি অপরিবর্তিত থাকে। খেয়াল করো এখানে কি বলছে, এ বিন্দুর মোট শক্তি। এই কথার মানে কি, এই যে এইখানে মোট শক্তি আর বি বিন্দুর মোট শক্তি অপরিবর্তিত থাকে। এই কথার মানে কি, তুমি প্রথমে এ বিন্দুতে মোট শক্তি বের করবা, তারপরে বি বিন্দুতে মোট শক্তি বের করবা। তো বের করলে দুইটা মানে তুমি দেখবা সমান। তাহলে দুইটা মান যেহেতু সমান, আমরা বলতে পারি মোট শক্তি অপরিবর্তিত আছে। এই প্রশ্নটা আলটিমেটলি এই প্রশ্নটায় যে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে, ওইটাকে তোমাকে একটু পরিবর্তন করে স্যাররা এভাবে বলছে। তো আসো আমরা এই বিন্দুতে মোট শক্তি কিভাবে বের করবা। এই বিন্দুতে তোমাকে বিভব শক্তি জানতে হবে mgh দিয়ে। দেখো এইচ এর মান বলে দিচ্ছে তোমাকে। গতিশক্তি বের করতে হবে হাফ এম ভি স্কোয়ার। এই বিন্দুতে গতিশক্তি বেগ কত 0, তাহলে গতিশক্তিও 0। বি বিন্দুর জন্য যদি আসো, তাহলে তোমার বি বিন্দুতে কি কি যার লাগবে? গতিশক্তি লাগে হাফ এম ভি স্কোয়ার। তাহলে বি বিন্দুর জন্য প্রথমে বেগটা বের করে নিবা। বেগ বের করার জন্য তুমি দেখো এই দূরত্বটা তোমাকে বলে দিছে, তাহলে এখান থেকে এই দূরত্বের হেল্প নিয়ে বি বিন্দুতে বেগ বের করে নিবা। তার ওইখান থেকে তুমি হচ্ছে গতিশক্তিটা বের করবা। এরপরে বি বিন্দুতে বিভব শক্তি লাগবে। বিভব শক্তি কত? mgh। এইচ মানে হচ্ছে ভূমি থেকে সে কতটুকু উচ্চতায় আছে। দেখো এই উচ্চতাটা 49, এইটা হচ্ছে 29.4। তাহলে এইটা থেকে এটা মাইনাস করে দিলে তুমি এই দূরত্বটা পেয়ে যাবা ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে। তো তোমরা এবার এই ম্যাথটা একটু দেখো। বরিশাল বোর্ড 2016-তে যে ম্যাথটা আছে, এটা তোমরা SW করবা। ভাই একটু বুঝাই দিচ্ছি প্রশ্নটা। তো এখানেও দেখো সেম আগের মতোই তোমাকে বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে। দেখো এম হচ্ছে একটা বস্তু যার ভর হচ্ছে 10 কেজি, এটা হচ্ছে 50 মিটার উচ্চতায় আছে। আর এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব হচ্ছে 20 মিটার। তো এইখানে একটু খেয়াল করো, তোমার সি বিন্দুটা একটু ইম্পর্টেন্ট। ভাই একটু আগেও তোমাদেরকে বুঝাইছি যে নিচে যে বিন্দুটা দেওয়া থাকবে তোমাকে এটা ধরে নিতে হবে এটা ভূমি স্পর্শ করার ঠিক পূর্ববর্তী বিন্দুটা। তো এখানে তুমি এবার কোশ্চেনটা দেখো, বলা হচ্ছে ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। এটা তোমরা পারবা। এই টাইপের অনেকগুলো প্রশ্ন বোর্ডে আসছে, তোমরা দেখতে পাচ্ছ। খ নাম্বার বলা হচ্ছে এ বি সি বিন্দুতে মোট শক্তি সংরক্ষিত থাকে কিনা, এটা তোমাকে যাচাই করতে দেখাইতে বলছে। তো তুমি খেয়াল করো, এ বিন্দু হচ্ছে সর্বোচ্চ বিন্দু, এখানে বিভব শক্তি গতিশক্তি বের করবা, যোগ করলে মোট শক্তি পাবা। বি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তি বের করবা, যোগ করলে মোট শক্তি পাবা। সি বিন্দুর জন্য বিভব শক্তি গতিশক্তি বের করবা, যোগ করলে মোট শক্তি পাবা। তো তুমি দেখবা এই সবগুলা মানই সমান আসতেছে। সো আমরা বলতে পারবো যে এখানে এরা সবাই সমান। তো একই ম্যাথটাই দেখো তোমাদের স্কুলে গত বছরের টেস্ট পরীক্ষাতে আসছে আমাদের। দেখো এখানে এ বি সি আগের মতোই 3টা বিন্দু দেওয়া আছে। আমাদের আগের ম্যাথটাতে এই উচ্চতাটা দেওয়া ছিল 20 মিটার, এখানে 150 মিটার, আর এখানে দেওয়া আছে 100 মিটার। সো একই টাইপেরই প্রশ্ন। এখানে তোমাকে বলে দিছে চিত্রে 10 কেজি ভরের একটি বস্তুকে এই বিন্দু থেকে নিচে পড়তেছে। ওকে ফাইন। এখন তুমি খেয়াল করো ক নাম্বার যে প্রশ্নটা, দেখো আবার এই প্রশ্নটা রিপিট করছে। ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে। এই টাইপের প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে করবা। দেখো প্রতিটা সৃজনশীলে এই প্রশ্নটা আসতেছে। আর খ নম্বরে বলা হচ্ছে উদ্দীপক হতে দেখাও যে এ বিন্দু বি বিন্দু সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ ধ্রুব রাশি। তো এটাও ভাই একটু আগে বুঝাই দিছি। ধ্রুব রাশি মানে কি, এই প্রত্যেকটা বিন্দুতে তুমি মোট শক্তিটা বের করবা। বের করলে দেখবা যে সবগুলা বিন্দুতেই মোট শক্তির পরিমাণটা সেম।
তারপরের ম্যাথটা যদি দেখো ঢাকা বোর্ড 2017, এটাও সেম টাইপেরই প্রশ্ন। দেখো বি বিন্দুতে হচ্ছে m সমান 40 কেজি ভরের একটা বস্তু ছেড়ে দেওয়া হয়েছে, আর ভূমিতে বি বিন্দুর উচ্চতা 50 মিটার, আরেকটা পয়েন্ট দেখানো আছে হচ্ছে সি, আর আরেকটা পয়েন্ট দেখানো আছে হচ্ছে এ। তো ভাইয়া এর আগেও বলছি, আবারও বলতেছি, নিচে যে বিন্দুটা দেওয়া থাকে এই বিন্দুটা হচ্ছে ভূমি স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্ত বিন্দুটা। তো ক নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো, বলা হচ্ছে বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে, এই টাইপের একটা ম্যাথ ভাই আজকে করাই দিছি। তারপরে খ নম্বর প্রশ্নটা হচ্ছে বি বিন্দু থেকে বস্তুটিকে মুক্তভাবে ছেড়ে দিলে বস্তুটির শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা, অর্থাৎ এ বিন্দুর মোট শক্তি বের করবা, সি বিন্দুর মোট শক্তি বের করবা, এ বিন্দুতে মোট শক্তি বের করবা। তো বের করলে দেখবা যে সবগুলা ভ্যালুই সমান আসবে। তো আমরা ওইখান থেকে বলবো যে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। তো দেখো আমাদের আজকে লাস্ট যে সৃজনশীলটা আসছে যশোর বোর্ড 2016-তে যে প্রশ্নটা আসছে। তো তোমার প্রশ্নটা হচ্ছে একটি 60 মিটার উচ্চতা বিশিষ্ট ভবনে 10টি সিমেন্টের বস্তা কার্গো লিফটে উঠানোর সময় জিনিসটা হচ্ছে এইরকম, মনে করো 60 মিটার উচ্চতা একটা লিফট আছে। তো এই লিফটটাকে বলা হচ্ছে কার্গো লিফট। কার্গো লিফট মানে যে লিফটে করে মালামাল নেওয়া আসা করা হয় ওইগুলোকে আমরা বলি হচ্ছে কার্গো লিফট। তো এই লিফটটাতে হচ্ছে তুমি মালামাল নেওয়ার সময় তোমাকে বলছে কি 10টি সিমেন্টের বস্তা কার্গো লিফটে উঠানোর সময় আমাদের হচ্ছে এই কার্গো লিফটটা ছিঁড়ে গেল। আচ্ছা, ছিঁড়ে নিচে পড়তে থাকলো। শুধু কার্গো লিফটের ভর হচ্ছে 50 কেজি। আচ্ছা, ক নাম্বার প্রশ্নটাতে বলা হচ্ছে উদ্দীপকের সিমেন্টের বস্তা সহ কার্গো লিফটের ভর 550 কেজি হলে বি বিন্দুতে বা বি পয়েন্টে মোট শক্তি কত। তো আমরা যদি ফিগারটা একটু ড্র করি, তো আমরা এই হচ্ছে আমাদের ভূমি, আমরা মনে করলাম এই পয়েন্টে আমরা কার্গো লিফটটাকে বস্তা সহ এরকম ছোট একটা বস্তু হিসাবে চিন্তা করতেছি। তো এইখানে এম সমান সমান দেখো তোমাকে বলে দিছে কত, দেখো যে সিমেন্টের বস্তা সহ কার্গো লিফটের ভর হচ্ছে 550 কেজি, তাহলে এম এর মান হচ্ছে 550 কেজি। আচ্ছা, এখন তোমাকে বলা হচ্ছে বি বিন্দুতে, তো বি বিন্দুটা কোথায় দেখানো আছে দেখো, আমরা এখানে যদি দেখাই যে এইটা হচ্ছে তোমার বি বিন্দু। যে বিন্দুটা তোমাকে বলে দিছে দেখো কতটুকু, এটা হচ্ছে 20 মিটার, আর তোমার এই টোটাল হাইট এইটা হচ্ছে তোমাকে 60 মিটার বলে দিছে। তাহলে এখন একটু খেয়াল করো তো, আমরা এই হচ্ছে তোমার বি বিন্দুটা আর এটা হচ্ছে তোমার এ বিন্দু। এখন তুমি দেখো তো বি বিন্দুতে তোমাকে মোট শক্তি কত এটা বের করতে বলছে। বলতো বি বিন্দুতে মোট শক্তি আমরা কিভাবে বের করতে পারি, যে বি বিন্দুতে মোট শক্তি সমান সমান বি বিন্দুর বিভব শক্তি যোগ বি বিন্দুর গতি শক্তি। তাহলে বি বিন্দুর বিভব শক্তি mgh, h মানে বি বিন্দুটা ভূমি হতে কতটুকু উচ্চতায় আছে। তা আমরা ফিগারে যদি দেখো এইটাকে আমরা মনে করে ধরে নিলাম হচ্ছে h, আর এই 20 এটাকে মনে করে আমরা বোঝার জন্য ধরে নিলাম হচ্ছে x। তাহলে বলো তো বি বিন্দুটা ভূমি হতে কতটুকু উচ্চতায় আছে, সেটা হচ্ছে h - x এই পরিমাণ দূরত্বে আছে, যেটা হচ্ছে আমরা এখানে হচ্ছে দেখাচ্ছি যে এই দূরত্বটা হচ্ছে h - x। তাহলে চিত্র থেকে তুমি যদি খেয়াল করো h এর মান হচ্ছে 60, x এর মান হচ্ছে 20, তাহলে 60 থেকে 20 যদি বিয়োগ করো তাহলে আমরা এই দূরত্বটা পাবো কত হচ্ছে 40 মিটার, যেটাকে মনে করো আমরা টোটালটাকে আবার h প্রাইম দ্বারা প্রকাশ করলাম। তাহলে এই হচ্ছে আমরা, তাহলে আমরা বি বিন্দুতে বিভব শক্তিটা যদি বের করি, যে বি বিন্দুতে বিভব শক্তি, বি বিন্দুতে বিভব শক্তি ইপি সমান সমান হচ্ছে mg ইনটু হচ্ছে উচ্চতা, ভূমি হতে কতটুকু উচ্চতায় আছে, ভূমি হতে h প্রাইম পরিমাণ উচ্চতায় আছে, তাহলে হচ্ছে h প্রাইম। তাহলে আমরা এখানে যদি m এর মান বসাও, m এর মান 550, 9.8, h প্রাইম এটা হচ্ছে 40। তাহলে এইখান থেকে আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে এই ভ্যালুটা আসবে আমাদের, খেয়াল করো 550 9.8 ইনটু হচ্ছে 40, এই মানটা আসে হচ্ছে তোমার 215600 জুল। তাহলে আমরা বি বিন্দুতে বিভব শক্তিটা পেলাম। এবার বি বিন্দুতে যদি আমরা গতি শক্তি বের করতে চাই, বলতো গতি শক্তি সমান হাফ mv², তাহলে বি বিন্দুতে তোমার বিভব শক্তি ভেলোসিটি বা বেগটা জানা লাগবে।
তো আমরা কিভাবে বের করতে পারি ভাইয়া তোমাদের জন্য এখানে যদি একটু দেখাই, এই পয়েন্টটা হচ্ছে আমাদের এ, এই পয়েন্টটা হচ্ছে বি। তাহলে এ বিন্দুতে বস্তুর আদিবেগ কত? 0। দেখো সবগুলা একই টাইপেরই ম্যাথ, আমরা এখান থেকে ছেড়ে দিচ্ছি, তাহলে আদিবেগটা অবশ্যই 0 হবে। তাহলে এই দূরত্বটা তোমাকে বলে দিছে এটা হচ্ছে x, তারপরে এইখানে তুমি ভেলোসিটি বের করবা v, এখানে ত্বরণ হিসেবে কাজ করে g = 9.8। তাহলে বলো তো এখানে কোন সূত্রটা ব্যবহার হবে? v u g x জানি আমরা, তাহলে এখানে সূত্রটা হবে যে আবার v স্কয়ার সমান সমান u স্কয়ার প্লাস 2gx। তাহলে এখান থেকে v স্কয়ার সমান সমান 0 স্কয়ার প্লাস 2 ইনটু 9.8 ইনটু x এর মান তোমাকে বলে দিছে হচ্ছে 20। তাহলে এই মানটাকে যদি আমরা বের করি, v স্কয়ার সমান সমান আসে হচ্ছে 392। তাহলে খেয়াল করো আমরা যদি b বিন্দুর গতিশক্তি বের করি, b বিন্দুতে গতিশক্তি T = half mv স্কয়ার, তাহলে আছে হাফ 550 ইনটু v স্কয়ার। দেখো তো v স্কয়ারের মানটা তুমি বের করে রাখছো, দেখো v স্কয়ার মানে কত? 392। তাহলে আমরা এই ক্যালকুলেশনটা যদি করি 550, তাহলে এটা আসে হচ্ছে তোমার 107800। তাহলে আমরা এই ভ্যালুটার মান পেয়ে গেলাম। তাহলে বি বিন্দুর মোট শক্তি যদি আমরা এখন বের করি, তাহলে সুতরাং বি বিন্দুর মোট শক্তি, বি বিন্দুর মোট শক্তি আমরা ই সমান সমান কত? গতিশক্তি যোগ হচ্ছে বিভব শক্তি। গতিশক্তির মান হচ্ছে 107800 জুল, আর বিভব শক্তির মান হচ্ছে প্লাস 215600। তাহলে এই দুইটা ভ্যালু যদি আমরা যোগ করি 215600, তাহলে আসে হচ্ছে 323400 জুল। তাহলে আমাদেরকে এই জিনিসটাই বের করতে বলছে যে বি বিন্দুতে মোট কত শক্তি হবে। দেখো আজকে যতগুলা ম্যাথ করাচ্ছি তুমি যদি ব্যাপারটা বুঝো সব একই টাইপেরই ম্যাথ। তো আসলে আমাদের লাস্টের খ নাম্বার যে প্রশ্নটা আছে, কি বলা হচ্ছে? বি পয়েন্টে নামার সময় দুটি সিমেন্টের বস্তা কার্গো লিফট হতে ছিটকে আলাদা হলে, খেয়াল করো এইখানে এ বিন্দুতে যখন ছিল কার্গো লিফটের ভিতরে কয়টা বস্তা ছিল বলো তো? এ বিন্দুতে থেকে যখন নামতেছিল তখন কার্গো লিফটে 10টা বস্তা ছিল। তো 10টা বস্তা সহ তোমার ভর বলে দিছে 550 কেজি, কিন্তু খ নম্বরে বলা হচ্ছে যে নামার সময় দুটি বস্তা কার্গো লিফট থেকে পড়ে গেছে। তাহলে বলো তো দুইটা লিফট যদি পড়ে যায় তার মানে তোমার এখানে ভর আর 550 থাকবে না, এখানে ভরের মান পরিবর্তন হবে, কারণ কি দুইটা বস্তা সরে গেছে। তাহলে দুইটা বস্তা সরে গেলে ভর কত, আগে আমরা ওই জিনিসটা বের করি, পরে বাকিটা দেখতেছি। তাহলে খেয়াল করো আমরা যদি ভরটা বের করি, তো আমাদের 10টি বস্তার ভর, বস্তার ভর সমান সমান, দেখো তো 10টা বস্তার ভর কত, আমরা যদি এটা বের করি, তুমি খেয়াল করো এখানে দেখো যে বস্তা সহ কার্গো লিফটের ভর হচ্ছে 550 কেজি, তোমাকে এটা বলে দিছে। তাহলে বস্তা সহ কার্গো লিফটের ভর হচ্ছে কত? বস্তা সহ কার্গো লিফটের ভর, বস্তা সহ লিফটের ভর ভর মাইনাস হচ্ছে তোমাকে দেখো শুধু লিফটের ভর বলে দিছে, দেখো কত? শুধু লিফটের ভর হচ্ছে 50 কেজি, মাইনাস হচ্ছে লিফটের ভর, লিফটের ভর। তাহলে খেয়াল করো 550 বিয়োগ হচ্ছে 50 সমান সমান হচ্ছে 500 কেজি। অর্থাৎ আমরা বস্তা সহ জানতাম হচ্ছে ভরটা 550 কেজি, আর শুধু লিফটের ভর 50 কেজি, তাহলে 10টা বস্তার ভর কত কেজি? 50 কেজি। তাহলে খেয়াল করো সুতরাং একটি বস্তার ভর কত হয়? একটি বস্তার ভর সমান সমান হচ্ছে 500 ডিভাইডেড বাই 10 সমান সমান 50 কেজি। তাহলে বলো তো দুইটা বস্তা যদি সরে যায় বা পড়ে যায়, তোমার কাছে এখন আর বস্তা কয়টা আছে? 8টা বস্তা। তাহলে 8টা বস্তার ভর কত আমরা যদি দেখি, তাহলে সুতরাং 8টি বস্তার ভর, বস্তার ভর সমান সমান হচ্ছে 8 গুণন 50 সমান সমান 400 কেজি। তাহলে সুতরাং লিফট সহ
সহ 8টি বস্তার ভর, 8টি বস্তার ভর, আমরা এটাকে মনে করো এম প্রাইম ধরলাম, এম প্রাইম সমান সমান হবে 400 যোগ লিফটের ভর হচ্ছে 50, তাহলে 450 কেজি। তাহলে আমরা এই ক্ষেত্রে ফিগারটা আমরা একটু চেঞ্জ করতেছি, এখানে 550 এর পরিবর্তে আমাদের এখন ভরটা হবে হচ্ছে কত, 450 কেজি। কারণ কি, আমাদের এখন বস্তা আছে 8টা। তা আমরা এই কাজটা কেন করলাম, আমাদেরকে একটা বস্তার ভর কত এই ম্যাথে বলে দেওয়া নাই, ওই কারণে আমরা 10টা বস্তার ভর বের করলাম, ওইখান থেকে একটা বস্তার ভর বের করলাম, আর আমাদের এখন 8টা বস্তা আছে, তারপর 8টা বস্তার ভর বের করে নিলাম লিফট সহ 450 কেজি। তো এবার আসো আমরা যদি পরে সামনে আগে কি বলা হচ্ছে, এবার দেখো বলা হচ্ছে বি পয়েন্টে, দেখো আবার বি পয়েন্টের কথাই বলা হচ্ছে, বি পয়েন্টে কার্গো লিফট সহ মোট শক্তির শতকরা পরিবর্তন। তাহলে দেখো তো ভরের যেহেতু পরিবর্তন হয়েছে, তোমার শক্তিরও একটা পরিবর্তন হবে। তাহলে বি পয়েন্টে আগে শক্তি কত ছিল, দেখো তো এই শক্তিটা ভাইয়া এখানে একটু লিখে রাখি। বি বিন্দুতে প্রাথমিক অবস্থায় মোট শক্তি আমরা মনে করো হচ্ছে E1 সমান সমান হচ্ছে 323400 জুল, এটা একটু লিখে রাখলাম, এটা প্রাথমিক অবস্থায় ছিল। তাহলে এখন যে ভরের একটা পরিবর্তন হলো, তাহলে শক্তির একটা পরিবর্তন হবে, কারণ কি বিভব শক্তি মানে কত mgh, ওইখানেও ভর আছে, গতিশক্তি মানে হাফ mv², এখানেও ভর আছে। তাহলে ভর যেহেতু পরিবর্তন হয়েছে, মোট শক্তিও পরিবর্তন হবে, তাহলে পরিবর্তনটাকে শতকরা বের করতে বলছে। তাহলে আসো এই কন্ডিশনে আমরা বি বিন্দুর বিভব শক্তি যদি বের করি, বি বিন্দুর বিভব শক্তি তোমার হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে ইপি সমান সমান হচ্ছে এম প্রাইম জি ইনটু হচ্ছে এইচ প্রাইম। কারণ কি, তার এখন ভরটা হচ্ছে এম প্রাইম আর তার উচ্চতাটা হচ্ছে এইচ প্রাইম। তাহলে আমরা এখানে মানগুলা বসাও, 450, 9.8, এইচ প্রাইম হচ্ছে 40। তাহলে এইখানে আমরা যদি ক্যালকুলেট করো 450, 9.8 ইনটু হচ্ছে 40, এটা করলে আসে 176400 জুল। তাহলে আমরা বি বিন্দুর বিভব শক্তিটা পেয়ে গেলাম। এখন আমরা বি বিন্দুর গতি শক্তিটা যদি বের করি, তাহলে গতি শক্তি বের করতে হলে বি বিন্দুর বেগ বের করা লাগবে। তাহলে আমরা আগের মতো এই যে দেখো বি বিন্দুর বেগ বের করব, আমরা এটা জানি এটা জানি এটা জানি। তাহলে আমরা যদি বি বিন্দুতে বেগ বের করি, তাহলে বি বিন্দুতে বেগ ভি হলে v² = u² + 2gx। তো তুমি চাইলে ক নাম্বার প্রশ্নেও কিন্তু তুমি বেগের মানটা বের করছো, ভাইয়া বোর্ডে মুছে ফেলছি, ভাইয়ের মনে না, ওই কারণে ভাই আরেকবার বের করতেছি। তুমি ওইখান থেকে মানটাও ব্যবহার করতে পারো, কারণ কি বেগের মান বস্তুর ভরের উপর নির্ভর করে না, অর্থাৎ আগে যা বেগ ছিল এখনো তাহলে সেম বেগটাই থাকবে। তাহলে আমরা এখান থেকে যদি বের করো v² = 0² + 2g, g মানে হচ্ছে আমাদের 9.8 ইনটু হচ্ছে x মানে হচ্ছে 20। তাহলে এইখান থেকে আমরা v² এই ভ্যালুটা যদি বের করো, তাহলে এই মানটা আসে হচ্ছে 392। তাহলে আমরা বি বিন্দুর গতিশক্তি যদি বের করি, বি বিন্দুর গতিশক্তি T = ½ m প্রাইম ইনটু হচ্ছে v²। তাহলে হাফ m প্রাইম হচ্ছে 450 ইনটু v প্রাইম স্কয়ার, দেখো v² মানে কত, 392। তাহলে এই ভ্যালুটা ক্যালকুলেট করলে আসবে হচ্ছে ইনটু 450 5, এটা করলে আসে হচ্ছে 88200 জুল। তাহলে আমরা যদি মোট শক্তি বের করি, তাহলে সুতরাং বি বিন্দুর মোট শক্তি, আমরা দেখো আগেরটাকে যেহেতু E1 ধরছি, এটাকে আমরা E2 ধরতেছি। তাহলে E2 সমান সমান হচ্ছে T প্লাস EP। তাহলে T এর মান তুমি পাইছো হচ্ছে 8820 প্লাস 176400। তাহলে এই দুইটা মান আমরা যদি যোগ করি, তাহলে যোগ 176400, এটাকে করলে আসে হচ্ছে 264600 জুল। তাহলে দেখো ভরের পরিবর্তনের সাথে সাথে আমাদের মোট শক্তিরও কি হয়েছে, পরিবর্তন হয়ে গেছে।
তো এই পরিবর্তনটা তোমাকে শতকরা হিসাবে বের করতে বলছে। তো আসলে আমরা কিভাবে বের করতে পারি? তাহলে সুতরাং শক্তির পরিবর্তন সমান সমান হচ্ছে E1 মাইনাস হচ্ছে E2, তাহলে 323400 মাইনাস 323400 264600। তাহলে আমরা যদি বের করি এই মানটা আসে হচ্ছে 323400 মাইনাস হচ্ছে অ্যান্সার, এটাকে করলে আসে হচ্ছে 58800 জুল। তাহলে আমরা শক্তির পরিবর্তনটা আসলো এটা 58800 জুল। তাহলে তোমাকে শতকরা পরিবর্তনটা বের করতে বলছে। তো শতকরা হিসাব তোমরা ক্লাস 8 থেকে পড়ছো, তারপরে ভাই একটু শর্টে দেখায় দিই। এখানে দেখো কিভাবে, তুমি খেয়াল করো ভাই, যদি এখানে দেখায় যে তোমার প্রাথমিক অবস্থায় শক্তি ছিল কত বলো তো, 32340। তাহলে এতটে শক্তির পরিবর্তন হচ্ছে 5800 জুল। তাহলে এই জিনিসটা কিভাবে হচ্ছে দেখো ভাইয়া, একটু এখানে দেখায় যে প্রাথমিক অবস্থায় শক্তি ছিল কত, 323400। এই পরিমাণ শক্তিতে পরিবর্তন তুমি পাইছো কত বলো তো, 58800 জুল। তাহলে একের জন্য শক্তির পরিবর্তন কত হবে বলো তো, 5800 ডিভাইডেড বাই 323400। ঐকিক নিয়মে আমরা করতেছি। তাহলে সুতরাং শতকরা মানে কততে, 100তে। তাহলে 100তে পরিবর্তন কত হবে, 5800 ডিভাইডেড বাই 323400 ইনটু হচ্ছে 100%। তাহলে এই হচ্ছে আমাদের শতকরা পরিবর্তনটা। তো এই জিনিসটা না দেখাইলেও হয়, আমরা ডিরেক্ট এটা লিখে দিব। তাহলে সুতরাং শতকরা পরিবর্তন, শক্তির শতকরা পরিবর্তন সমান সমান, দেখো তো শক্তির পরিবর্তন কত আমাদের, শক্তির পরিবর্তন হচ্ছে 58800, আর আগের শক্তি কত ছিল বলতো, 323400 ইনটু হচ্ছে 100%। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেট করি, দেখো এটা আসবে হচ্ছে ভাগ 323400 ইনটু হচ্ছে 100। তাহলে এটাকে করলে আসে হচ্ছে 18.18%, অর্থাৎ শক্তি আমাদের হচ্ছে 18.18% পরিবর্তন হয়ে যাবে। তো এই শতকরা হিসাবটা এইভাবে তোমরা যেহেতু ক্লাস 8-এ করে আসছে, এই জিনিসটা ফিজিক্সে সাধারণত আমরা দেখাই না। তো এটা ভাইয়া তোমাকে মনে রাখার জন্য সূত্র আকারে বলে দিতে পারি। তুমি খাতায় কোনো একটা মার্জিনের উপরে একটু লিখে রাখতে পারো যে শতকরা পরিবর্তন সমান সমান, উপরে লেখা হচ্ছে পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক অবস্থার মান। তাহলে খেয়াল করে উপরে লিখবে হচ্ছে পরিবর্তনটা, আর নিচে আসবে হচ্ছে প্রাথমিক অবস্থায় কতটুকু ছিল, আর ইনটু হচ্ছে 100%। এটা চাইলে তুমি সূত্র আকারে লিখে রাখতে পারো। তো আমাদের আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই। ভাইয়া যে সৃজনশীলগুলো করাইছি আর 2-3টা যে SW দিছি, তোমরা অবশ্যই সুন্দর করে নিও।